প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। আমরা গাজায় আগ্রাসন, বিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ, প্রথম আলোর শিরোনাম। দৈনিক সমকাল, খালের সীমানা নিয়ে ঢাকার 2 সিটি উভয় সংকটে, সংস্কারে মত এখনো জানায়নি বিএনপি, জামায়াত, এনসিপিপি। দেশের দীর্ঘতম রেল সেতু চালু, 3 মিনিটে যমুনা পার। দৈনিক যুগান্তর, যা ভারতীয় প্রপাগান্ডায় তুলসীর তাল, ইউনাইটেড গ্রাস করেছে সরকারি বিদ্যুৎ কেন্দ্র। কালের কণ্ঠের শিরোনাম, পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা, সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সৌজন্য সাক্ষাৎ। দৈনিক ইত্তেফাক, গাজায় ইসরায়েলের নারকীয় হামলা, 4 শতাধিক নিহত। দলগুলো কম সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে, বড় প্যাকেজ চাইলে কয়েক মাস পর নির্বাচন, মার্কিন সিনেটর গ্যারি পিটার্সকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, সীমান্তের আতঙ্ক আতাউল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, তাণ্ডব 20 যুদ্ধবিমান নিয়ে। মানবজমিনের শিরোনাম, 55 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতা, মুরগির রক্ত গায়ে মেখে প্রতারণা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। খবরের কাগজ, সংস্কারে অনেক আপত্তি, এক রাতে 400 জনকে হত্যা, গাজায় যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা। দৈনিক দেশ রূপান্তর, ভবন নির্মাণে শর্ত শিথিল হচ্ছে, তুলসীর বক্তব্য ঘিরে তোলপাড়। আমার দেশ, হাওর ধ্বংস করে আব্দুল হামিদের প্রমোদ সড়ক, আওয়ামী লীগের অনিশ্চিত যাত্রা, মন্তব্য প্রতিবেদন। আমাদের সময়ের শিরোনাম, কোম্পানির টাকা লুটপাট, বন্ধে উদ্যোগী সরকার। সময়ের আলো শিরোনাম, জানুয়ারিতে সংসদ অধিবেশনের প্রস্তুতি, হাসিনা ও তার পরিবারের 395 কোটি টাকা ফ্রিজ। দিনকাল, পলাতক হাসিনা পরিবারের 1050 কোটি টাকা অবরুদ্ধের আদেশ। রূপালী বাংলাদেশ, পোশাক শিল্পে অস্থিরতার শঙ্কা। কালবেলা শিরোনাম, 730 কোটির সেই ব্যক্তি, প্রতীক গ্রুপের ফারুকি, সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরনো মামলা। বাংলাবাজার পত্রিকা, নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপিতে অসন্তোষ। ইনকেলাব, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। দৈনিক জনকণ্ঠ, কঠিন চ্যালেঞ্জেও ছন্দে ফিরেছে বিমান, দেশের বৃহত্তম যমুনা রেল সেতু উদ্বোধন। আপনি শিরোনাম শুনলেন। আমরা নির্বাচন নিয়ে তো নানাভাবে কথা শুনছি, নানা ধরনের মন্তব্য শুনছি। গতকাল প্রধান উপদেষ্টা মার্কিন সিনেটরকে বলেছেন যে দলগুলো যদি কম সংস্কারে সম্মত হয় তাহলে ডিসেম্বরে, আরও বড় প্যাকেজ চাইলে কয়েক মাস পর নির্বাচন। ঐকমত্য কমিশন আগামীকাল নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, কিন্তু এই যে এটা চাইলে ওইটা, ওইটা চাইলে ওইটা, এইটার ভবিষ্যৎ কি? ধন্যবাদ। এটা তো প্রধান উপদেষ্টার নতুন মন্তব্য না, এর আগে উনি বলেছেন যে জুলাই মাসে নির্বাচন হবে যদি বেশি করে সংস্কার করতে চান, আর যদি সংক্ষিপ্ত সংস্কার করতে চান ডিসেম্বর মাসে। কিন্তু এই জিনিসগুলি অনেকদিন ধরেই চলছে এবং সেটা উনি যেটা বলছেন সেটা একটা সুস্পষ্ট কিছু না। এখন দলগুলির মধ্যেও তো এই ব্যাপারে একমত না, কারণ বিএনপি এখনই নির্বাচন চাইছে, পারলে ডিসেম্বরের আগেই। আবার অন্য দল সংস্কার চাইছে, কারণ তাদের অবস্থা অতটা শক্তিশালী নেই মুহূর্তে, তারা হয়তো একটু সময় পাবে সেই জিনিসটা। তো একটা জিনিস যে একটা ট্রানজিশন, গণতন্ত্রে যে উত্তরণ, সেই উত্তরণের পথে যাওয়াটাও জরুরি এবং একই সঙ্গে সংস্কারটাও জরুরি। কিন্তু সংস্কার পুরোপুরি সম্পন্ন করে কোনো একটা ট্রানজিশন হওয়া, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। কারণ আমাদের দেশে অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, অবস্থাটা বিরাজ করছে, তাতে আমার মনে হয় যে এসব বিষয়ে কাল বিলম্ব না করে একটা সুস্পষ্ট রোডম্যাপ থাকলে আমার মনে হয় মানুষের মধ্যে আস্থা ফিরবে, বিশেষ করে যারা বিনিয়োগকারী, বিদেশি এবং দেশি, এবং যারা ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন, যাদের
তারাও একটা টেনশন মুক্ত হবেন যে বাংলাদেশের ফিউচারটা কোন জায়গায় যাচ্ছে। কারণ এটা যে আমরা বলি যে বাংলাদেশ এটা ক্রান্তিকালে আছে, এই ক্রান্তিকাল যদি শেষ না হয় তাহলে তো মুশকিল। এই জন্যই আমি মনে করি যে একটা আস্থা বিশ্বাস সৃষ্টি করার জন্যে একটা সার্টেন রোডম্যাপ অবশ্যই গণতন্ত্র উত্তরণের সেই জায়গায় আমাদের যেতে হবে। কারণ পরিস্থিতি বুঝে যদি চিন্তা করা হয় যে করা হবে, তাহলে তো এই জিনিসটা একটা আনসার্টেনটি থেকে যাচ্ছে, তা মানুষের মনেও একটা মনে অস্থিরতা কাজ করে। তা আমরা আশা করি যে ঐক্যমত্য কমিশন তারা যেটা বৈঠক করতে যাচ্ছে, এবং কিছু কিছু বিষয়ে দেখেন নির্বাচন কমিশনের কিছু আপত্তি আছে ঐক্যমত কমিশনেরও সুপারিশের ব্যাপারে, এবং এই সমস্ত বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ পার্ট আগামী নির্বাচনের জন্য। ঐক্যমত্য কমিশন কি সেই জিনিসগুলো নির্বাচন কমিশনের যে রিয়ালিটি বাস্তবতা সেটাও চিন্তা করা উচিত। কারণ নির্বাচন কমিশন হলো একটা শক্তিশালী পার্ট, এবং তারা একটা অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন যদি না করতে পারে তাহলে বাংলাদেশের জন্য এটা একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা হবে, যেখানে একটা শক্তিশালী গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং একটা আমি বলবো যেটা বৈপ্লবিক চিন্তা চেতনার মাধ্যমে এই দেশে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, এবং সেটার প্রথম স্তম্ভটাই হবে যে বাংলাদেশে যাতে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষিত হয় এবং অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, সেটাই সবাই চাই। তুলসী গ্যাবার্টের মন্তব্য নিয়ে বেশ তোলপাড় হচ্ছে। তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের উপরে বেশ কথা বলেছেন, তাই কি বাস্তবতা কি বলে? ধন্যবাদ। তুলসী গ্যাবার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা, ওই দেশের গোয়েন্দা সংস্থার প্রধান। বলবো যে একটা বিরাট শক্তিশালী কর্মকর্তা। উনি আমাদের পার্শ্ববর্তী ভারত সফর করছেন। এটা এখানে ইন্টেলিজেন্সদের একটা সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে যোগদান করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার প্রধানরা এতে যোগদান করছেন। তো ওখানে একটা মিডিয়ায় উনি ইন্টারভিউ দিয়েছেন, বিশেষ করে এনডিটিভি এবং এএনআইয়ের সঙ্গে। এই ইন্টারভিউগুলিতে ওনাকে যে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে, এবং ইন্ডিয়ার তো বরাবরই একটা উদ্বেগ আছে যে এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে। তো উনি তুলসী গ্যাবার্ডের বক্তব্যটাকে যদি সামারাইজ করা যায়, এখানে দুটো বিষয় উনি বলেছেন। একটা হলো যে এখানকার সংখ্যালঘুদের যে নির্যাতনের কথাটা ইন্ডিয়া করছে সেই জিনিসটা নিয়ে তারও একটা উদ্বেগ উনি বলেছেন। আর দ্বিতীয় হলো যে এখানে ইসলামিক টেরোরিস্টদের একটা উত্থান উনি আঁচ করছেন, এবং এখানে একটা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা এখানে চলছে বলে উনি মন্তব্য করেছেন। এবং এইসব বিষয়গুলি নিয়ে তাদের যে নতুন সরকার, মানে ট্রাম্প প্রশাসনের যে নতুন ক্যাবিনেট, তারা বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে তিনি বলেছেন। সেটা ইন্টেলিজেন্স প্রধান হিসেবে উনি যেহেতু বলেছেন এবং এত বড় একজন কর্মকর্তা বলেছেন, সুতরাং বক্তব্যটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নাই বর্তমান বাস্তবতায়, যেহেতু একটা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় আমেরিকার একটা গুরুত্ব রয়েছে। তো একটা জিনিস যে এখানে ইমিডিয়েটলি ওই দিন যেদিন উনি কথাগুলি বলেছেন, এই দিন মধ্যরাতের দিকে আমাদের দেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মানে প্রেস উইং থেকে একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে, এবং এটাকে ওনারা বলেছে এটা ড্যামেজিং, এবং এটার অনেক বিষয়গুলি সম্বন্ধে ওনারা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর। না, গুরুতর ঠিকই আছে, আমিও সেটাই বলছি যে অভিযোগ গুরুতর। কিন্তু আমার কথা হলো যে এখন উনি যখন কথাটা বলেছেন, এবং আমরা কিন্তু এই জিনিসটাকে একেবারে রোল আউট না করে জিনিসটাকে, আমি যেটা বলছি যে ইমিডিয়েটলি, হ্যাঁ জিনিসটা হয়তো এখনকার বাস্তবতা টেরোরিজম একটা গ্লোবাল চ্যালেঞ্জ, এটা সারা দুনিয়াতেই আছে, আমাদের এখানেও যে নাই সেটা বলা মুশকিল। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলি ওনাদের কাছ থেকে আরেকটু ডিটেল জানা, যে কোথা থেকে আপনারা এগুলি পেয়েছেন, এগুলি কি এভিডেন্স এখানে আছে, এবং আমরাও এই জিনিসগুলি খতিয়ে দেখার পরে একটা রেসপন্স করা মনে হয় ইমিডিয়েটলি কাজ হবে। আর দ্বিতীয় কথাটা হলো যে এই যে ইমিডিয়েটলি মধ্যরাতে আমরা এটা রিয়াকশন করলাম, এখানে প্রাতিষ্ঠানিক সিস্টেমটা হলো যে এখানে এই ধরনের নিরাপত্তা সংক্রান্ত বা গোয়েন্দা তথ্য সংক্রান্ত কোনো বিষয়ে রেসপন্স করতে হলে ডেফিনেটলি এখানকার যারা গোয়েন্দা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে ইনপুট নেওয়া দরকার। আমি আশা করি যে, আমার ধারণা ওনারা হয়তো নিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর, সেটা বিভিন্ন মানে সামরিক গোয়েন্দা হোক বা বেসামরিক গোয়েন্দা হোক, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইনপুটটা
ঠান্ডা মাথায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এটা প্রতিক্রিয়াটা দেওয়া স্বাভাবিকভাবে দেওয়া হয়, কিন্তু এবার দেওয়া হলো প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা রাষ্ট্রে বা একটা মানুষের বডির যেমন অঙ্গ থাকে, যে মস্তিষ্ক, হাত, পা, রাষ্ট্রেও বিভিন্ন অঙ্গ আছে, সেই অঙ্গগুলির প্রত্যেকটারই একটা ডেজিগনেটেড ফাংশন আছে। কোনো একটা অঙ্গ যদি কাজ না করে বা তাকে বাইপাস করা হয় বা সে নিষ্ক্রিয় থাকে, তাহলে কিন্তু একটা যার কাজ তাকে করতে দেওয়া। তো এখানে ফরেন মিনিস্ট্রি কোনো রিঅ্যাকশন দিল না। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সব ব্যাপারেই মন্তব্য করা হচ্ছে, বিশেষ করে প্রেস উইং থেকে। এই জিনিসটা কিন্তু একটা রাষ্ট্রের ফাংশনাল দিক থেকে, প্রাতিষ্ঠানিকতার দিক থেকে যথেষ্ট প্রশ্নবোধক হইতে পারে। তো আমি মনে করি যে উনি যে অভিযোগগুলি করেছেন এগুলি খতিয়ে দেখা দরকার, এবং আমার মনে হয় সরকার এই ব্যাপারে কিছুটা সিরিয়াস। কারণ কালকে রাত্রি বা সন্ধ্যার আগে একটা অভিযানে দেখা যাচ্ছে যে এখানে একজন জঙ্গি নেতা, আমি বলবো না যে এটা মিয়ানমারের মিলিটেন্ট লিডার আতাউল্লাহ, উনি আরসার লিডার, টপ লিডার, উনি অ্যারেস্ট করেছে। নিশ্চয়ই সেই বিষয়গুলি করলে, এবং এই সমস্ত এর মধ্যেই বোঝাইতে হবে যে আমরা যদি মুখে যদি শুধু বলতে থাকি তাহলে হবে না। শুধু এটা তারা হয়তো কার্যকরভাবেই দেখানোর চেষ্টা করছে সরকার। অনেক ধন্যবাদ আপনাকে। কালের কণ্ঠে শিরোনাম হয়েছে, একটু পড়ে শোনাই আপনাকে। পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা, বেতন ভাতার দাবিতে আন্দোলনের মাঠে শিক্ষকরা, মাধ্যমিকে এখনো বই পৌঁছায়নি শিক্ষার্থীদের হাতে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকট প্রকট। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলেন, রাজনীতির প্রতি তাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই যে পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা, এটার ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ খুবই অন্ধকার। কারণ এই যে পড়াশোনার দিকে ছাত্ররা সব কিছু করছে, আন্দোলন করছে এবং অন্যান্য রাজনৈতিক দল করছে, বিভিন্ন কিছু করছে, কিন্তু যেটা মূল কাজ সেই পড়াশোনাটাই করছে না। এটা একটা বিরাট গভীর শূন্যতার সৃষ্টি করবে আমি মনে করি। যে এই একটা আজকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু 5 বছর পর ফিউচারে, কারণ এটা তো শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড ভেঙে যাওয়ার আশঙ্কা আছে যদি শিক্ষা ব্যবস্থা এই অবস্থা চলতে থাকে, বেহাল দশা। আজকে মাঝামাঝি মানে পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে, প্রায় প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে, এখন পর্যন্ত বই হাতে পৌঁছায়নি। একটা লং টাইম ক্লাস টাস হচ্ছে না। এখন ঈদের মানে রমজানের মানে রোজা উপলক্ষে ছুটি চলছে। তো এইটা মানে ছাত্রদেরকে বিস্ময়কর, বছরের মাঝামাঝি সময় শিক্ষার্থীদের হাতে বই নেই, এখন এটা একটা বিস্ময়কর ব্যাপার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবস্থা আরো খারাপ, সেখানে শুধু রাজনীতি আর রাজনীতি। আবার আপনি রাজনীতির কথা বললেন, আমি জাস্ট যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনার বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন মানে গণতান্ত্রিক আন্দোলনে তারা বাধা দেওয়ার কারণে তাদেরকে 128 জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগের, এবং জাবির 289 জন, 9 জন শিক্ষক সহ। এটার কি বার্তা? এটা ওনারা করেছেন এখনকার আবহাওয়া অনুযায়ী, যেহেতু তারা আন্দোলনে তারা বিরোধিতা করেছিলেন, এবং তখনকার এখানে একটা জিনিস, যে একটা স্পিরিটের বাইরে যারা যে কাজটা করেছেন সেটা তো ডেফিনেটলি একটা তদন্ত এবং একটা সিদ্ধান্ত ইউনিভার্সিটি অথরিটি নিতেই পারে, সেই ব্যাপারে আমার কোনো অসুবিধা নেই। বিশেষ করে জাহাঙ্গীরনগরের ব্যাপারে আমি বলবো যে এখানে পূর্ববর্তী ভাইস চ্যান্সেলর যিনি এখনো ভাইস চ্যান্সেলর পদে নাই, তার অবসর ভাতা কাটার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমার কথা হলো যে জিনিসগুলি আরও বেশি সুচিন্তিতভাবে হওয়া উচিত, কারণ এগুলি অনেক সময় রিটালিয়েট করে। যে জিনিসটা একটা এখানে শিক্ষকরা জড়িত, এখানে শিক্ষক রাজনীতিও জড়িত আছে, কিন্তু আপনি যে অ্যাবসলিউটলি যে শুধুমাত্র আন্দোলন কি, সুতরাং এই বিষয়গুলি আমার মনে হয় যে আরও চিন্তা ভাবনা করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এগুলি কতটা প্রমাণিত, তদন্ত কমিটি হয়েছিল কি না, এই জিনিসগুলি চিন্তা ভাবনা না করলে এগুলি ফল আবার হিতে বিপরীত হইতে পারে। এক কথায় একটু যদি বলি, দেশের দীর্ঘতম রেল সেতু চালু হলো, এবং আরেকটি পত্রিকার শিরোনাম হয়েছে 1 টাকা আয় করতে 2.5 টাকা ব্যয় করে রেল। সে ঠিক আছে, কিন্তু যে রেল সেতুটা চালু হয়েছে সেটা আমি স্বাগত জানাচ্ছি, এই কারণে যে এটা বা যমুনা সেতুর উপরে যে বিনিয়োগ হচ্ছে, মানে ওপরে উত্তরবঙ্গে, বিশেষ করে সিরাজগঞ্জ থেকে শুরু করে উত্তর দিকে, সেই বিনিয়োগকে উৎসাহিত করবে। বিশেষ করে যমুনার ওই পারে বিভিন্ন শিল্প কারখানা যদি গড়ে ওঠে, এবং সেখানে কমিউনিকেশনটাকে একটা তড়িৎ বিশেষ করে মালামাল পরিবহনের জন্য, কারণ এটা একটা ব্যাকওয়ার্ড প্লেসের কারণে কিন্তু দীর্ঘদিন, তারপরে যমুনা সেতু হওয়ার পরে অলরেডি কিছুটা উন্নতি আগে থেকেই ছিল, কিন্তু রেল সেতুটা এটা কিন্তু অনেক টাইম সাশ্রয় করবে। আমার ধারণা এখানে যারা ব্যবসা বাণিজ্য
কর্মসংস্থান সব কিছুর ক্ষেত্রে এটা খুবই ইতিবাচক। আমি এটাকে মনে করি যে এটা আরও আগে হওয়া উচিত ছিল। যাই হোক, শেষ পর্যন্ত হয়েছে চালু এবং সেটা ভালোভাবে ফাংশন করবে এবং এটার কারণে ওই জেলাগুলিতে উত্তরের একটা বিরাট অংশ বাংলাদেশের লাভবান হবে এবং সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই জন্য আমি এই জিনিসটাকে খুব পজিটিভলি এবং সাধুবাদ জানাচ্ছি। গাজায় এক রাতে 400 মানুষকে খুন, দুর্ভাগ্যজনক এবং এটা তীব্র নিন্দা জানাই ব্যক্তিগতভাবে, এবং আমরা আশা করি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা উচিত গাজাতে এবং সেখানে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। এক রাতে 400 মানুষের মৃত্যু, মানুষ কি এতই সস্তা? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।